প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। নিষ্পত্তি তালিকায় ৬৯টি আবেদন। কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ইরানে ১৪ দিনের সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৭৮। ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। নিষ্পত্তির তালিকায় রয়েছে ৬৯টি আবেদন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার শুরু হওয়া এই শুনানি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে শনিবার সিইসির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। শুনানি হয় ৭০টি আবেদনের। এরই মধ্যে ৫২টিকে বৈধ ঘোষণা করা হয়, বাতিল হয় ১৫টি আর স্থগিত রাখা হয়েছে ৩টি। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের সব মিলিয়ে আবেদন জমা পড়ে ৬৪৫টি। দর্শক, এ নিয়ে নির্বাচন ভবন থেকে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাহসিনা জেসি। কৌরি, আমি নির্বাচন কমিশনে আছি। সকাল ৯টার সময় নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সভাপতিত্ব করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সেই বৈঠকের বিস্তারিত এখনো আমরা জানতে পারিনি, তবে খুব শীঘ্রই হয়তো সে সম্পর্কে আমাদেরকে ব্রিফ করা হতে পারে। আর এছাড়া আপনারা জানেন যে যেসব প্রার্থীরা আপিল করেছিলেন তাদের শুনানি চলছে। সেই শুনানির আজ দ্বিতীয় দিন এবং আজকে প্রায় ৭১ থেকে ১৪০ নম্বর ক্রমানুসারে শুনানির নিষ্পত্তি হবে বলে জানা গেছে। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যথারীতি যারা আপিল করেছিলেন সেই সব প্রার্থীরা এসেছেন। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ৫ সদস্যের একটি কমিটি এই আপিলগুলো নিষ্পত্তি করছে। তবে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা রয়েছে বলে আমরা হয়তো সেখানে আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। তবে এখানে অনেক প্রার্থী আপিল নিষ্পত্তি করে এসেছেন এবং তারা গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। এদিকে আরেকটু জানিয়ে রাখি যে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানিগুলো অনুষ্ঠিত হবে। তবে কোনো প্রার্থী যদি এই নির্বাচনী ট্রাইব্যুনালে সঠিক বিচার না পেয়ে থাকেন তবে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিতে পারবেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই জেসি, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে ১২ ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ২৩১, সিলেট ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আজ আমরা রয়েছি সিলেট ৩ আসনে। আমার সাথে রয়েছেন এখানকার কিছু নাগরিক প্রতিনিধি এবং সাধারণ ভোটার, এলাকার বাসিন্দারা। আমরা একটু তাদের কাছ থেকে ভোট সম্পর্কে তাদের আসলে প্রত্যাশা জানতে চাইব। একটু প্রথমে জানাবেন এই সিলেট ৩ আসনের আসলে মূল সমস্যাগুলো কি বা আপনাদের প্রত্যাশাটা কি নির্বাচন ক্ষেত্রে? ধন্যবাদ ডিবিসিকে। আমাদের এখানের মূল সমস্যা উন্নয়ন। আমরা অতীতে দেখেছি আমাদের এলাকার নির্বাচিত প্রতিনিধিরা আমাদের যে প্রাপ্তি এবং প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। আমরা আশা করব আগামী নির্বাচনে যারা আমাদের জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা এলাকার উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে এখানে শিক্ষা, অর্থনৈতিক যে উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, আমরা এখনও বিভিন্ন এলাকায় আমাদের রাস্তাঘাট নাই, মানুষ অবহেলিত। এই বিষয়টা তারা গুরুত্বের সাথে দেখবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, এটাই আমাদের মূল প্রত্যাশা। শিক্ষার কথা বলা হলো, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হলো, আপনি কি বলেন একেবারে সাধারণ মানুষের কর্মসংস্থানের কি বিষয় আপনারা আগে পেয়েছেন প্রতিশ্রুতি, কিংবা সেটি ফলেছে কিনা নির্বাচিত হওয়ার পরে? ধন্যবাদ ডিবিসিকে। মানুষের প্রত্যাশার কোনো শেষ নাই। প্রাপ্তির যে ব্যাপারটা আসছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা, পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে সব প্রাপ্তি পাওয়া সম্ভব নয়। তারপরেও আমাদের আশা যে বাংলাদেশে একটা ছাত্র আপাময় জনসাধারণের যে একটা সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের আগের চেয়ে অনেক প্রাপ্যতা আমরা আশা করি। প্রত্যাশাটাও আপনাদের বেশি? প্রত্যাশাটা যেহেতু বেশি এবং আমরা আশা করি যারা নির্বাচিত হবেন তারা সাধারণ মানুষের
অর্থাৎ যার আছে তার দিকে না তাকাই সাধারণ যে মানুষ আছে, গ্রামের যে সমস্যা আছে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, সত্য কথা একেবারে আপনি যেটা তৃণমূল মানুষের কথা বলছেন, একটু ওনার সাথে কথা বলবো। আসলে এলাকার অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের কোনো চাওয়া বা? জি অবশ্যই, ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যে 17 বছর দেখেছি অবকাঠামোগত উন্নয়ন কিছু হয়েছে, কিন্তু রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন অবশ্যই হয় নাই। কারণ যেটা আমরা এখন ফেস করতেছি সামনে থেকে, আপনারা নিজেও নিউজ মিডিয়ার ভাইয়েরা দেখতেছেন, প্রতিটা জায়গায় প্রতিবন্ধকতার শিকার, রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। যেটা আমাদের দলের মোটো আছে, আমরা বিএনপির একটা কর্মী হিসাবে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা চেষ্টা করি, এবং আমাদের থাকবে আগামীতে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন ওনাদের উদ্দেশ্যে যে রাস্তাঘাট এবং স্কুল মসজিদ মাদ্রাসার উন্নয়ন আপনারা করবেন, আগামীর একটা সুস্থ সুন্দর জেনারেশন। সুষ্ঠু নির্বাচন এবং অবকাঠামোগত উন্নয়ন। আমার সাথে আরো কয়েকজন ভোটার রয়েছেন কিংবা সাধারণ নাগরিক, একটু ছোট্ট করে জানতে চাই বসে যে আপনার মূল কোন কোন বিষয়ে আপনারা ফোকাস করতে চান উন্নয়নে, ছোট্ট করে বলবেন। আমরা রাস্তাঘাট চাই, আর কিছু নেই। ওই জন্য আর মানুষের যে গরিব মেহনতি মানুষ সেগুলা মানে শান্তি পায়, ওইটাই আমরা দরকার। আমরা আর কিছু চাই আর কিছু চান না। জি না। সাধারণ মানুষ বলছিলেন তারা আসলে শান্তি চান, অবকাঠামোগত উন্নয়ন চান, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 3 আসনে। পরবর্তীতে আমরা চেষ্টা করব দুপুর 2টার সংবাদে আরেকজন রাজনৈতিক দলের প্রার্থীর কথা শোনার। দেশের কয়েক জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে 2 সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে শীত। হিমেল বাতাসে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। কুয়াশায় কমে গেছে দৃষ্টিসীমা। এদিকে চুয়াডাঙ্গায় 7 দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত, যা কখনো মাঝারি আবার কখনো মৃদু। তাপমাত্রা নেমেছে 8.6 ডিগ্রিতে। কনকনে শীতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ঘন কুয়াশার ভোগান্তিতে দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল তাপমাত্রা সামান্য বাড়লেও আজ কমে মৃদুতে পরিণত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেশি দুর্ভোগ নদ নদী তীরবর্তী এলাকায়। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস অঙ্গরাজ্য। শনিবার শহরটির রাস্তায় নেমেছে কয়েক হাজার মানুষ। তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। গেল বুধবার অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনে গুড নিহতের জেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে বাসিন্দারা। মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতারা ও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘটনার ব্যাখ্যায় একে অন্যের বিপরীতে অবস্থান নিয়েছে। উত্তেজনা ছড়িয়েছে লস এঞ্জেলেস সহ অন্য অঙ্গরাজ্যগুলোতেও। অবিলম্বে রেনে গুড হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। গত 2 সপ্তাহের চলমান বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 78 জন। গ্রেপ্তার করা হয়েছে 2600 জনেরও বেশি বিক্ষোভকারীকে। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা একদিকে বিশাল জনসমাগম ও পরিবর্তনের আশার কথা বলছেন, অন্যদিকে হাসপাতালগুলোতে ভয়াবহ পরিস্থিতির বর্ণনা উঠে আসছে। এদিকে সরকারি সিদ্ধান্তে আরোপ করা ইন্টারনেট ব্ল্যাকআউট এখনও অব্যাহত রয়েছে বলে জানায় পর্যবেক্ষক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সংবাদে এই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন।